রমজান মাস হচ্ছে আত্মশুদ্ধির মাস, রহমতের মাস, ক্ষমার মাস। হে আল্লাহ, এমন এক হেদায়েতের নূর আমার অন্তরে ঢেলে দিন, যার পরে আমার কোনো আর পথভ্রষ্ট না থাকে। শুভ সকাল অ্যান্ড হ্যালো এভরিওয়ান। রমাদান কারিমের অনেক অনেক শুভকামনা সবাইকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম বদরনগরী থেকে। কে কোথা থেকে আমাকে দেখছেন তা কিন্তু আমার অজানা, তবে যেখান থেকে যে পরিস্থিতির মধ্যে থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলে ভালো আছি। আর যদি অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন, তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে। যারা ভিডিওটা ক্লিক করেই দিয়েছেন, রোজা মুখে বলছি, প্লিজ আমার ভিডিওটাতে যেহেতু ক্লিক করেই ফেলেছেন, একটা লাইক কিন্তু আপনার কাছ থেকে আমি পাও না। সো যারাই ভিডিওটা দেখছেন তারা প্লিজ ভিডিওটার মধ্যে একটা লাইক বাটনে লাইক প্রেস করে আপনার যতটুকু ইচ্ছা আপনি ততটুকুই কন্টিনিউ করে যেতে পারেন। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল সেটা চাপ দিয়ে আমার চ্যানেলটার সঙ্গে হয়ে থাকতে পারেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আমার চ্যানেলের মধ্যে আপলোড করবো আপনি ইজিলি দেখে নিতে পারবেন। আর হ্যাঁ, যারা অলরেডি কাজগুলো করে আমাকে প্রতিনিয়ত উৎসাহ এবং উদ্দীপনা দিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসা। আর প্লিজ অবশ্যই ভিডিও নিচে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে রেখে যাবেন। আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনাদের এই মূল্যবান মতামতগুলো আর কমেন্টগুলো আর কি। নেক্সট টাইম দেখা যায় কি অনেক ইন্সপায়ার্ড হয়ে আরেকটা কন্টেন্ট বানানোর জন্য। আর আমার কথা কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে ক্ষমা করে দিবেন আর কি। তো চলুন মূল ভিডিওতে ফেরা যাক। ফজরের নামাজ পড়ে আসলে ঘুমিয়ে গিয়েছিলাম। অবশ্য রাতে সেহরি খেয়েছিলাম। তো সেহরি খেয়ে দেন হচ্ছে ফজরের নামাজ একটু কোরআন শরীফ তেলাওয়াত করে দেন ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর হচ্ছে 10টা নাগাদ ঘুম থেকে উঠেছি। এছাড়াও হচ্ছে আমার হাজব্যান্ড আবার 8:30টার দিকে করে অফিসে যায়। তো তেনাকে হচ্ছে বিদায় দিয়ে আবার একটু ঘুমিয়ে পড়ি আমি, কেননা না হলে শরীরটা খুব টায়ার্ড হয়ে যায় আমার। তো বলতে পারেন 10টা 10:30টার দিকে এরকম উঠে আমি হচ্ছে নিজে একটু ফ্রেশ হয়ে তারপর ঘর দুয়ারের কাজকর্মগুলো গুছাই। এছাড়াও আমার ছেলে মেয়েকে উঠাই, ওরা যেহেতু রোজা থাকে না, ওদেরকে হচ্ছে নাস্তা খাওয়াতে হয়। তারপর ওরা যেহেতু প্রাইভেটে যায়, ওদেরকে গোসল শাওয়ার সব কিছু সারিয়ে ওদেরকে হচ্ছে হুজুরের কাছে পড়তে দিই। দেন হচ্ছে আর কি আমার হচ্ছে একটু কোরআন তেলাওয়াত থাকে, ব্লগিংয়ের কোনো কাজ থাকলে সেগুলো করি। আর ঘরের কাজকর্ম তো আসলে এটা আসলে কখনোই মানে না করে থাকা যায় না, কি বলবো। তো যাই হোক, আমি হচ্ছে সোফার রুমটা পুরোটা গুছিয়ে আমি হচ্ছে কিচেনে চলে এসেছিলাম। কিচেনে হচ্ছে রাতের দিকেই কিছু চামচ, কিছু কাচের বাটি গুটি এগুলো ধুয়ে রেখেছিলাম, তো এগুলো জায়গা মতো সেট আপ করলাম। আমার এই ডিমের ঝুড়িটা নিয়ে এত বেশি কোয়ারিজ পাই আমি কি বলবো। এই ডিমের ঝুড়িটা আমি কোথা থেকে কিনেছি, কত দাম দিয়ে কিনেছি কি বলবো। ডিমের ঝুড়িটা হচ্ছে আপনারা ডেকো ট্রাস্ট অন এ বাজেট এই পেজ যে পেয়ে যাবেন। এছাড়াও ডেকো ট্রাস্ট, তারপর ডেকোরল, তারপর হোম হ্যাভেন, এইসব পেজে আপনারা পেয়ে যাবেন এইসব ডিমের ঝুড়ি। এছাড়াও অনেক ধরনের ভ্যারাইটি কালেকশন আছে, আপনারা হচ্ছে পেজে দেখে শুনে তারপরে অর্ডার করতে পারেন। তো আপনারা আমারটার দাম সম্পর্কে খুব বেশি জিজ্ঞাসা করেন এটা কত দাম। তো আমার যতটুকু মনে আছে এটা মনে হয় 2380 টাকা, না হলে 2480 টাকা, মানে সামথিং 2500 টাকার কাছাকাছি এরকম হবে এই ডিমের ঝুড়িটার প্রাইস আর কি। ডিমের ঝুড়িটা যেহেতু আমাদের বাংলাদেশে কোনো পণ্য না, যেহেতু এটা চাইনিজ প্রোডাক্ট, চায়না থেকে ইম্পোর্ট করে আনা হয়, এই জন্য সব মিলিয়ে হচ্ছে ওই জিনিসগুলোর একটু দামটা বেশি হয়ে থাকে। তো ডিমের ঝুড়িটা নিয়ে যা জানার আমি বলে দিয়েছি। আর হ্যাঁ, এছাড়াও যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমি যে চামচ রেখেছিলাম একটা চামচের হোল্ডারে, ওই চামচ দানিটা নিয়ে অনেক বেশি কথা আসে আমার কাছে। তো ওই চামচটা হচ্ছে একটা গাছ রাখার কাচের টব। তো যেহেতু নিচে ছিদ্র করা ছিল না, আমি ভেবেছি যে এটা যেহেতু কাচের খুবই সুন্দর, আমি হচ্ছে এটাতে আমার যে কিউট কিউট চামচগুলো আছে সেগুলো হচ্ছে আমি কিচেনে রেখে দিই। তো এই সাধারণ জিনিসগুলো যে আপনাদের পছন্দ হয় আমার কাছে আসলে অনেক বেশি ভালো লাগে। আবার অনেক সময় খুব বেশি হাসি পায় যে অনেক সময় অনেক ভালো ভালো কিছু দেখায়, সেগুলো আমার আপুদের নজরে পড়ে না। কিন্তু আমি হচ্ছে মানে নর্মাল যে জিনিসগুলো সেগুলো আমার আপুদের চোখে পড়ে যায়। আসলে ওই যে দেখার চোখ আছে সুন্দর হয়তোবা, বা এক একজনের দেখার চোখ এক এক রকম, এই জন্য হয়তোবা ভালো লেগে যায়। তো যাই হোক, কিচেনের টুকটাক কাজকর্ম শেষ করে আমি হচ্ছে আমার ডাইনিংয়ে চলে এসেছি।
আর ডাইনিংয়ে হচ্ছে আগে যে ডেকোরেশনটা ছিল সেটা একটু সরিয়ে ফেলবো। নতুন করে রামাদান কারিম উপলক্ষে আমি হচ্ছে একটু রামাদান ভাই বানার জন্য রামাদান একটা ডেকোর ক্রিয়েট করব। তো এখন যা আছে সেগুলো সব সরিয়ে ফেলেছি। আর আমার যে ডাইনিংয়ের উপরে যে গ্লাস স্ট্যান্ডটা দেখেন আপনারা, এটা নিয়েও আপনারা আমাকে খুব বেশি প্রসঙ্গ করেন, তার কারণে আজকে একটু দেখিয়ে দিয়েছি এটা আমি কোথা থেকে কিনেছি, কত দাম, দেন এটার ব্যবহার বিধি, আরও অনেক কিছু, আসলে অনেক কিছুই আপনারা কমেন্ট করেন। সব কিছু আসলে মনেও থাকে না, আর হচ্ছে ভিডিওর সঙ্গে তো অনেক সময় কিছু কথা বলতে গেলে মনেও থাকে না আসলে এগুলো বলার। তো যাই হোক, আমি হচ্ছে ডাইনিং টেবিলের উপর থেকে তো সব কিছু সরিয়ে ফেলেছিলাম। এখন হচ্ছে নতুন করে যে সেট আপটা করবো তার আগে ভালো আমি আমার ডাইনিং টেবিলটা একটু শেয়ার করে দিই আপনাদের সাথে। অনেক আপুরা আমাকে বলেন, আপু আপনার যেহেতু এটা ডাইনিং মানে কাঠের ডাইনিং টেবিল, তো এটার উপরে কি ডিজাইন করা আছে কিনা, গ্লাস দেওয়া আছে কিনা। তো নতুন যারা আপুরা আছেন তারাই আসলে এই প্রসঙ্গগুলো করে থাকেন, তো তাদের উদ্দেশ্যে আমার ডাইনিং টেবিলটা একটু শেয়ার করে দেওয়া। আসলে ডাইনিং টেবিলটার বহু বছর হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, মানে ৩-৪ বছর হবে এরকম আনুমানিক হয়ে যাবে। তো মাশাআল্লাহ এখনও আমার ডাইনিং টেবিলটা অনেক ভালো আছে। আর এটা হচ্ছে ভিক্টোরিয়া ডিজাইনের একটা ডাইনিং টেবিল, খুবই সিম্পলের মধ্যে আমি গর্জিয়াস করে বানিয়েছিলাম অনেক শখ করে। আমার সংসারটা যেহেতু শখের, আমি আমার জিনিসগুলো অনেক শখ করে বানাই, এটাই আমি মনে করি সব সংসারী আপুরাই মনে হয় খুব শখ করেই সংসারটা সাজিয়ে থাকেন আমার মতোই। কারো হয়তো বা চাহিদা, সাধ্য, বাজেট সব কিছু হয়ে ওঠে না, আবার হচ্ছে আমার চেয়ে অনেক বেশি হচ্ছে তুলনামূলক বাজেট, চাহিদা, সাধ্য সব কিছুই থাকে। তো এটা হচ্ছে আল্লাহর রিজিক অনুযায়ী কথা আর কি, আমার তাতে কোনো আক্ষেপে নয়। তো যাই হোক, ডাইনিং টেবিলটা হচ্ছে একটু যতটুকু সম্ভব শেয়ার করে দিয়েছি আপনাদের সাথে। এছাড়াও আমার আগের অনেক ব্লগে হচ্ছে আমি আমার কাচের ডাইনিং টেবিলটা আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো যাই হোক, উপরে যেই সেট আপগুলো ছিল এতক্ষণ ভর সেগুলো তো সরিয়ে ফেলেছিলাম। আর গ্লাস স্ট্যান্ডটা নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে। গ্লাস স্ট্যান্ডটা হচ্ছে আমি যেহেতু চট্টগ্রাম থাকি, আমি চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজার গোলাম রসুল মার্কেট থেকে কিনেছিলাম। দাম মনে হয় 1500 নাকি 1600 টাকা এরকম পড়েছিল। আর এটা কিন্তু হচ্ছে মুভ করানো যায়, মানে এটা খুবই সুন্দর, ঘুরিয়ে ঘুরিয়ে আপনার কাপগুলা নেওয়া যায়। মূলত হচ্ছে এটা আমার হাজব্যান্ড নিয়েছিল আমাকে না বলে। তাকে বলেছিলাম গ্লাস রাখার স্ট্যান্ড কেনার জন্য, তবে উনি ভুলবশত কাপ রাখার স্ট্যান্ড কিনে বাসায় চলে এসেছে। ওনার আর মাথা ওইটা খেলেনি। পরে যখন আমি বলেছি যে এটা চেঞ্জ করে আনো, পরে হচ্ছে যাওয়ার পরে এটা ওনারা হচ্ছে আর চেঞ্জ করছিল না, টাকাও ওনারা গিফট দিবে না, এরকম আর কি ব্যাপার। তো আমি বলেছি থাক তাহলে নিয়ে আসো। তো এখন আর নিরুপায় হয়ে গ্লাস না রেখে কাপ স্ট্যান্ড বানিয়ে নিয়েছে এটাকে। এটা এখন দেখা যায় কি এত বড়, কি বলবো, আমার ডাইনিং টেবিলেই সবসময় রাখতে হয়। শোকেসটাও ছোট হয়ে গিয়েছে, যার কারণে আমি শোকেসে স্থান দিতে পারি না। তো যাই হোক, আমি কিন্তু শেয়ার করে দিয়েছি গ্লাস স্ট্যান্ডটার সম্পর্কে। আর গ্লাস স্ট্যান্ডটা হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে হচ্ছে কাপ টাপ এগুলো নেওয়া যায় আর কি। নিচেও কিছু রাখার জায়গা ছিল, ছোট ছোট বাটি কাপ এগুলো রাখার জন্য, তবে আমি ওরকম করে কিছুই রাখছি না। তবে আমি বলবো আপনাদেরকে ওইসব গ্লাস স্ট্যান্ড না কিনে নর্মালগুলো কিনাই অনেক বেশি ভালো, কারণ ওগুলো হচ্ছে যা শৌখিন বা শোপিস হিসেবে হচ্ছে আপনি সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন। তাছাড়া ইউজ করতে গেলে অনেক বেশি প্যারাদায়ক মনে হয় আর কি, যেমন আমার কাছে মনে হয়। কাপ সবগুলা হচ্ছে কিছুদিন পরে পরে ওয়াশ করতে হয় আমাকে, আবার গ্লাস স্ট্যান্ডটাও সুন্দর করে ওয়াশ করে আবার হচ্ছে সেটিং করতে হয়, অনেক বেশি প্যারা বলতে পারে। তো যাই হোক, আগের যে সেট আপ ছিল সেগুলো সরিয়ে নতুন করে হচ্ছে আমি সেট আপটা দিয়েছি। টার্কিশের এই টেবিল রানারটা আমি অনেক আগে নিয়েছিলাম, তো শোকেস থেকে নামিয়ে আমি বিছিয়ে দিয়েছিলাম। অনেক বেশি প্যারা খাচ্ছিলাম যেহেতু এটা মানে একদম ভাঁজে ভাঁজে ছিল শোকেসের ভিতরে, সরি আলমারির ভিতরে। তো ওই ভাঁজে ভাঁজে আমি মানে সেটিংটা আনতে পারছিলাম না। পরে ডাইনিং টেবিলের উপর অনেক বুদ্ধি খাটিয়ে বা অনেক হচ্ছে কাঠখড় পুড়িয়ে আমি সেট আপ করলাম আর কি, এটাকে ফিনিশিং আনতে পারছিলাম না। পরে হচ্ছে উপরে যা যা ডেকোরেশনের জিনিস রেখেছি তা তো দেখতে পাচ্ছেন, গার্ডেনের লেখে ফুলের এই মানে অর্গানাইজারটা আমি রেখে দিলাম ফুল সহ, রামাদান কারিমের একটা ল্যান্টার্ন রেখে দিলাম, ক্যান্ডেল, ল্যান্টার্ন, এই সব কিছু রেখে দিলাম। মানে আমার হাতের কাছে যা আছে, যা মানায় এই সাজার সাথে, সেই জিনিসগুলাই হচ্ছে আমি ডাইনিং টেবিলের উপর অর্গানাইজ করে রেখে দিলাম। এছাড়া অফ ক্যামেরা আমি আমার ডাইনিং টেবিলে যত চেয়ার আছে সেগুলোও মুছেছি, ফাঁক ফুক দিয়ে যত ডিজাইন আছে সেগুলো আমি করেছি। রোজা রেখে আসলে এইসব কাজ করা অনেক বেশি টাফ ব্যাপার হয়ে থাকে, তবু আলহামদুলিল্লাহ শুক্রিয়া, মানে আল্লাহ যে সুস্থ রেখেছে। তো আমার হাজব্যান্ড হচ্ছে কিছুদিন আগে চাঁদ, তারা, তারপর হচ্ছে রামাদান কারিম এই জিনিসগুলো আমাকে এনে দিয়েছিল।
তবে রামাদান কারিমের এই ব্যানারটা খোলার পরে আমার এত বেশি মেজাজ গরম হয়ে গিয়েছিল কি বলবো, আর খুব বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম এটা লাগাতে গিয়ে। মানে ফিতা দিয়েছে ছোট, তো অনেক বেশি মানে কাঠখড় আমি ব্যানারের মধ্যে যে লেটারগুলো আছে সেগুলো ফিট করে আমি হচ্ছে কোথায় লাগাবো এই ভেবে কুল পাচ্ছিলাম না। পরে মাথায় বুদ্ধি আসলো যে জিনিসগুলো যেহেতু শখ করে বেটা আমার জন্য এনেই দিয়েছে, আমি হচ্ছে 2 পর্দার যে স্ট্যান্ড আছে স্ট্যান্ড বরাবর হচ্ছে আমি ডাবল ট্যাপ দিয়ে লাগিয়ে দিই, কারণ ওই যে ফিতা ছোট দিয়েছে আমি লাগাতে পারছিলাম না। লাগানোটা আমি বারবার এই পাশ থেকে একবার খুলে পড়ে ওই পাশ থেকে একবার খুলে পড়ে, মানে এই নাকানি চুবানি খেয়েছি আর কি। পরে ডাবল ট্যাপ দিয়ে ফিতা দিয়ে আমি হচ্ছে পর্দার স্ট্যান্ডে লাগিয়ে দিয়েছি। আর যে 4 তারাগুলো এনেছে সেগুলো কি করেছে দেখেছেন, এগুলোর সাথে রশি দিয়েছে, তো 2-3টা হচ্ছে আমি লাগিয়েছি মাঝখান বরাবর সেটিং করে আর কি পর্দার স্ট্যান্ডে, আর বাকিগুলো হচ্ছে রেখে দিয়েছি কেননা অনেক বেশি ইজি লাগছিল আমার কাছে এই জন্য। আর বেশি কোথায় লাগাবো এটারও কোনো সেট আপ পাচ্ছিলাম না আমি। যাই হোক, খুবই সুন্দর করে রামাদান উপলক্ষে আমি আমার ডাইনিং রুমটাকে সেট আপ করে ফেললাম আলহামদুলিল্লাহ। আর আমি হচ্ছে ডাইনিংয়ে ঢুকতেই যে আমার লিভিং রুমের এন্ট্রিতে ওইখানে হচ্ছে আমি আগের যে পর্দাটা ছিল সেটাও আমি সরিয়ে নতুন একটা পর্দা এনে লাগিয়ে দিয়েছি। যেই পর্দাটা হচ্ছে আমার বেডরুমে রাখা ছিল, মানে লাগানো ছিল, ওই পর্দাটাই হচ্ছে আমি আমার লিভিং রুমের যে এন্ট্রি আছে সেখানে আমি লাগিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে নতুন কোনো কিছু দিয়ে যখন একটা রুম সাজাই এত বেশি ভালো লাগে কি বলবো, জানি না আপনাদের কার কাছে কেমন লেগেছে। তবে সত্যি কথা বলতে রামাদানের এই ডেকোরটা আমার অনেক বেশি ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। মানে রমজান মাসটা কখন যে চোখের পলকে চলে যাচ্ছে আসলে বুঝাই বড় দায়। আসলে রহমতের মাসগুলো খুব তাড়াতাড়ি চলে যায়, এটাই আর কি। চেষ্টা করছি এই রমজানে বসে নামাজ কালাম ইবাদত বন্দেগী সব কিছু যাতে একটু বেশি বেশি করতে পারি। এই জন্য দেখা যাচ্ছে কি ওরকম করে আমার চ্যানেলে ভিডিওগুলো দেওয়াও হচ্ছে না। তো আলহামদুলিল্লাহ আমার এই রামাদান কারিম দিয়ে যে আমি ডাইনিংয়ের এই মানে সেট আপটা করেছি আপনাদের কাছে কেমন লেগেছে, আপনাদের কমেন্টটা পেলে অনেক বেশি ভালো লাগবে আমার কাছে। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, কেননা মানুষ হিসেবে মানে এক একজনের চোখের দেখা এক এক রকম হয়ে থাকে, তো সেই জন্যই বলা আর কি। আমার এই ল্যাম্পটা নিয়ে আপনারা অনেক বেশি প্রশ্ন করেছেন আমি ল্যাম্পটা কোথা থেকে কিনেছি। আমি ল্যাম্পটা হচ্ছে অনেক আগে পণ্য নামক একটা ফেসবুক পেজ থেকে কিনেছিলাম। দামটা মনে হয় 600 টাকা নাকি 700 টাকা এরকম পড়েছিল। আমি একটা বেতের চা ছাঁকনিও নিয়েছিলাম, তো সব কিছু মিলিয়ে 1000 না 1100 টাকা করে এরকমই মনে হয় আমার মানে মানে চার্জ পড়েছিল, মানে টাকা সহ চার্জ সহ সব কিছু পড়েছিল। তো যাই হোক, এই ছিল মোটামুটি হচ্ছে আমার ডাইনিং রুমটাকে ঘিরে খুব সুন্দর একটা হচ্ছে রামাদানকে ঘিরে একটা আয়োজন করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। আর সবুজ আমার খুব বেশি পছন্দ। সবুজের মাঝে যখন মানে রমজানের ভাইবটা ক্রিয়েট করেছিলাম আমার বাচ্চারাও খুব বেশি পছন্দ করেছিল, আমার নিজের কাছেও খুব বেশি ভালো লেগেছিল আলহামদুলিল্লাহ। ঘরের সকল কাজকর্ম শেষ করে চলে এসেছি কিচেনে। আসরে নামাজে যাওয়ার আগে হচ্ছে আমি টুকটাক কাজকর্ম গুছিয়ে রেখে যাই, ইফতারির যে প্রিপারেশনগুলো থাকে সেগুলা। কেননা আসরে নামাজ পড়ে যখন কিচেনে ঢুকি তখন মাথা পাগল হয়ে যায়। আর আমার এখানে তো লাইনে পানির এত প্রবলেম, তো পানি না থাকলে বুঝতেই পারেন যে কোনো একটা সাধারণ কাজও অনেক বেশি লেট হয়ে যায় করতে। আজকে একটু কাস্টার্ড করব, সেই জন্য হচ্ছে দুধ চিনি কাস্টার্ড পাউডার দিয়ে আমি হচ্ছে বেটারটা রেডি করে নিয়েছি। তো ফ্যানের নিচে দিয়েছি ডাইনিং টেবিলে, আমি হচ্ছে একটু ঠান্ডা হলে আমি নর্মালে রেখে দিব, কেননা কাস্টার্ডটা হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। আর এখানে হচ্ছে বেগুনির যে বেটার বা আলু চপের যে বেটার সেটা হচ্ছে আমি আগে থেকে বেসনের গোলাটা রেডি করে রাখি। আর এখানে হচ্ছে আমি বেগুনি যে শেপ, সেই বেগুনিগুলো হচ্ছে বেগুনির শেপ করে আমি আগে থেকে লবণ দিয়ে পানিতে ভিজে রেখেছিলাম। আর ভালো করে ধুয়ে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর গরম মানে গরম তেলের যে কড়াইটা সেটা আমি আগে থেকে বসিয়ে তেল গরম হতে দিয়েছি। আর এখানে হচ্ছে একে একে আমি হচ্ছে বেগুনিগুলো ভেজে নিচ্ছি। একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, ভিডিওতে যদি কোনো একটা জিনিস আপনি সুন্দর করে ফুটিয়ে তুলতে চান, অ্যাটলিস্ট এই তেলের জিনিসগুলো সেগুলো না অন ক্যামেরায় একটু ফুলতে চায় না, মনে হয় যেন ওরা শাই ফিল করে, মানে লজ্জা পায় এই জন্য। তো দেখা গিয়েছে কি অফ ক্যামেরায় ঠিকই হচ্ছে আমার বেগুনিগুলো ফুলেছে, সেটা আমি কিছুক্ষণ পরে শেয়ার করব। বেগুনিগুলো হতে থাক, আর এদিকে হচ্ছে আমি আলুর চপটা রেডি করছি। আলুগুলা হচ্ছে আগে থেকে ছিলে একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি চিলি ফ্লেক্স সেগুলো হচ্ছে আমি নিয়ে নিলাম, আর একটু লবণ আর হচ্ছে
একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, একটু ধনিয়া পাতা দিয়ে হচ্ছে আমি আলু চপের বেটারটা করে নিব। আর সিদ্ধ ডিমও করে রেখেছি। এই যে দেখতেই পাচ্ছেন বেগুনি যেগুলো পরের বার দিয়েছি অফ ক্যামেরায়, সেগুলো ঠিকই কিন্তু ফুলকো ফুলকো হয়েছে। তখনই আমার বারবার মনে পড়েছিল যে বেগুনিগুলো লজ্জা পাচ্ছিল, এই জন্য মনে হয় ফুলতে চাইছিল না। যাই হোক, একে একে হচ্ছে আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে হচ্ছে পেঁয়াজু, যেটা মানে পেঁয়াজু বানাবো, তো ডালগুলো হচ্ছে আমি আগে থেকেই তো ডিপে একদম মানে খুব সুন্দর করে রেখে দিয়েছিলাম ফ্রোজেন করে। ওইখান থেকে হচ্ছে 2টা খাড়ি আমি বের করে আমি হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর নর্মালি যেসব মশলা আমার লাগবে পেঁয়াজুর জন্য সেগুলো হচ্ছে আমি রেডি করে একসাথে রেখে দিয়েছি। এখন খালি মেখে আমি গরম তেলের মধ্যে একটার পর একটা ভেজে নিব। আর এদিকে হচ্ছে আমি আলুর চপের ভিতরে একটু একটু করে ডিমের টুকরা দিয়ে সুন্দর করে মানে মুড়িয়ে আমি হচ্ছে বেসনের গোলায় চুবিয়ে আমি হচ্ছে আলুর চপগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে হচ্ছে আমি একটু ট্যাঙের শরবত করে নিচ্ছি। অন্যান্য দিন লেবুর শরবত, তারপর হচ্ছে আমার হাজব্যান্ড বিটরুট, শসা, গাজর, পুদিনা, লেবু, আপেল এগুলা দিয়ে একটা হচ্ছে ড্রিঙ্কস বানায়, সেটাও কিন্তু রমজান অনেক বেশি উপকারী শরীরের জন্য। যারা ক্যান্সারের পেশেন্ট, তারপর লিভারের রুগী, তারা কিন্তু ওই শরবতটা আপনারা আপনাদের ইফতারে রাখতে পারেন। আসলে ভাজাভুজি হচ্ছে আমাদের ইফতারের একটা পার্ট বলতে পারেন। এই ভাজাভুজি আসলে দেখা যায় কি ইফতারের মধ্যে না খেলে একদমই ভালো লাগে না। অন্যান্য সময় এসব ভাজাভুজি করতে গেলে নাকানে চুবানি খেয়ে যায়, বাট রোজার এই সময় আসলে মনে হয় কষ্টটা একদম কমে যায়, আমার কাছে যেটা মনে হয় আর কি। যাই হোক, আলু চপগুলো ভাজা শেষে আমি হচ্ছে পেঁয়াজগুলোও ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে ট্যাঙের শরবতের সাথে একটু ইসুপগুল, তারপর ভুসি, এগুলো হচ্ছে তোকমা দানা, চিনি, লবণ এগুলো দিয়ে হচ্ছে আমি শরবতটা রেডি করে ডাইনিংয়ে রেখে দিয়েছি। আর আমরা যেহেতু মুড়ি মাখা খেতে খুব পছন্দ করি, মুড়ি আর কিছু সালাদ হচ্ছে একসাথে আমি ডাইনিংয়ে রেখে দিয়ে এসেছি। আর একে একে হচ্ছে আমার ভাজাভুজিগুলোও কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে হচ্ছে আলহামদুলিল্লাহ আমার পাশের বাসার এক ভাবি হচ্ছে আমার জন্য ইফতার পাঠিয়েছে। তো আসলে এত বেশি ইফতারি হয়ে গিয়েছিল সেদিন আলহামদুলিল্লাহ। আবার আমার হাজব্যান্ডরা হচ্ছে অফিস থেকে চলে এসেছিল, উনি আসার সময় জিলাপি, তারপর পাকুড়া, সবজির পাকুড়া, আর হচ্ছে আপেল, পেয়ারা এগুলো নিয়ে এসেছিল। আর এদিকে হচ্ছে আমি আমার বাচ্চাদেরকে আনারের দায়িত্বটা দিয়েছিলাম, কেননা আনার যে ছোট ছোট করে এই যে আনারের দানাগুলো বাছা এত বেশি প্যারাদায়ক লাগে আমার কাছে, কি বলবো। তো কাজটাও হচ্ছে আমি বাটিতে সার্ভ করে নিয়েছি, ফ্রুটসগুলো উপর থেকে এভাবে আমি দিয়ে রেখেছি, কেননা মিশালে এখন পানি ছুটে যাবে, এই জন্য মিশালাম না। তো আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের হচ্ছে 12তম রোজার ইফতার আয়োজন। আলহামদুলিল্লাহ বাসায় হচ্ছে ফিন্নি ছিল নরমালে, তো আমি হচ্ছে নামিয়ে রেখেছিলাম। আর ইফতারের হচ্ছে 10-15 মিনিট আগে যদি এরকম রেডি করে ডাইনিং টেবিলে বসে একটু দোয়া কালাম পড়া যায়, আল্লাহ তাআলা কিন্তু সেই দোয়াটাও কিন্তু কবুল করে। তো যাই হোক, আমি হচ্ছে পানিটাও ডাইনিং টেবিলে রেখে দিয়েছি। আর কাজ টাজ সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের ইফতার আর কি। ইফতারের এই টাইমে যদি কোনো দোয়া পড়া যায় আল্লাহ তাআলা কিন্তু সেটা কবুল করে। তো আমার মেয়ে কিন্তু সেই কাজটাই করছে। আর জানো, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।